শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো তরুণদের মাঝে যে অসংক্রামক রোগগুলির প্রকোপ বেড়েছে সে বিষয় নিয়ে, এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দাহারুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি স্যার। আমি প্রথমে জানতে চাবো যে আমরা তো সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, মানে কোভিডটা যেরকম ছিল একটা ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, এই রোগের প্রকোপেই তো আগে অনেক মানুষ অ্যাকচুয়ালি আক্রান্ত হতো। 1980 সালের আগে দেখা গেল যে কলেরা বা যক্ষ্মাতেই আক্রান্ত হচ্ছে, কিন্তু 1980 সাল বা 90 সালের দিক থেকেই নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগগুলির প্রকোপটা বেড়েছে জনতার মধ্যে। সো এই যদি প্রথমেই এই সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগগুলি কোনগুলিকে বলবো সেটা যদি একটু বুঝিয়ে বলেন। সংক্রামক রোগগুলো হচ্ছে জীবাণু দ্বারা হয় এবং একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়। হয়তো পশু থেকে মানুষের কাছে আসতে পারে, মানুষের কাছ থেকে মানুষকে ছড়াইতে পারে। এটাকে সাধারণত ভাষায় আমরা সংক্রামক বলি। আর অসংক্রামকগুলো হচ্ছে এটা এমন একটা অসুখ, এটা জীবাণু দ্বারা হয় না এবং একজন থেকে আরেকজনে ছড়ায় না। যেমন মানুষ থেকে মানুষে ছড়াবে না, কোনো পশু প্রাণী থেকে মানুষের কাছে আসবে না। আচ্ছা, এটাই হচ্ছে, যদি আমরা সহজ ভাষায় বলি, এটা হচ্ছে সংক্রামক ও অসংক্রামক রোগ। তাহলে অসংক্রামক রোগগুলি কোনগুলি স্যার? অসংক্রামক রোগগুলো আমাদের যেগুলো কমন যেগুলো আমরা পাই সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে হৃদরোগ, বাংলায় যদি আমরা হৃদরোগ, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, তারপর হচ্ছে শ্বাসজনিত অসুখ যেমন হচ্ছে ব্রঙ্কিওপ্লাজমা, সিওপিডি, এগুলো হচ্ছে আমাদের অসংক্রামক রোগ বেশি প্রাদুর্ভাব, মানে নন কমিউনিকেবল ডিজিজ। সবচেয়ে বেশি যেটা আমরা মনে করে থাকি যে নন কমিউনিকেবল ডিজিজ। ওকে। এবং আপনি বললেন যেটা হচ্ছে কি কার্ডিওভাস্কুলার ডিজিজটা যেটা বলছেন সেখানেই চলে আসতেছে আবার ওই যে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এবং আরেকটা থেকে যাচ্ছে আমাদের যেটা ডায়াবেটিসটাকে কি স্যার আমরা সংক্রামক মানে অসংক্রামকের মধ্যেই তো রাখছি, অসংক্রামক ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিসটা যে অনেকে বলি যে আমরা বংশানুক্রমে হতে পারে, জেনেটিক্যালি মানে দাদা বাবার ছিল ছেলের হবে, এটা তো সংক্রামক রোগ না, এটা বংশগত। এটা বংশগত রোগ। এটা হচ্ছে একবারে যে মানে বংশ পর্বে আসতে পারে, একটা ইতিহাস থাকতে পারে যে হয়তো বাবা মা থাকলে দাদা থাকলে তার বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু একেবারে যে হবে কিন্তু এটাকে হচ্ছে কি সংক্রামকের ধারায় সংক্রামক না, এটা অসংক্রামক রোগ। তাহলে এই যে ডায়াবেটিস বললাম, উচ্চ রক্তচাপ বললাম, বা শ্বাসজনিত রোগের কথা বললেন, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলির কথা বললেন, এগুলো তার মানে নন কমিউনিকেবল ডিজিজই কিন্তু এখন মৃত্যুর মেইন কারণের মধ্যে পড়ছে। এখন এইটা আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, তরুণদের মাঝে এই অসংক্রামক রোগের হারটা কিরকম স্যার? একটু তরুণদের মাঝে অসংক্রামক হারটা হচ্ছে, আমাদের দেশে এরকম আসলে আগে কোনো মানে এরকম কোনো গবেষণা হয় নাই। 2021 সালে তরুণদের মাঝে অসংক্রামক রোগগুলো কীরকম হয়, বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে একটা গবেষণা হয়। এই গবেষণাতে দেখা যাচ্ছে যারা তরুণ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে 18 থেকে 40, আচ্ছা, এই বয়সের মাঝে ওরা গবেষণা করে যেটা পাইছে, মানে হচ্ছে হাইপারটেনশন যেটা আমরা বলি, উচ্চ রক্তচাপ, এখানে হচ্ছে ওরা 13.5% হচ্ছে তরুণদের ভিতরে হচ্ছে 13% রোগের হচ্ছে ওরা ব্লাড প্রেশার বেশি পাইছে, উচ্চ রক্তচাপ। আর 8% ডায়াবেটিস মেলাইটাস ওরা পাইছে। আর একটা হচ্ছে স্থূলতার হার 26%, মানে ওবেসিটি যেটা আমরা বলি স্থূলতা, এই 26% ওটা হচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজের এটা বাড়তেছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের অন্যান্য দেশের তুলনায় আমাদের যেগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, এদের ভিতরে দেখা যাচ্ছে যে অপরিক্ষ বয়সেই তাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশি হচ্ছে। এবং ওদের দেখা যাচ্ছে যে উন্নত দেশ, ওদের হচ্ছে কি পরিপক্ক বয়সে যে হচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশি হচ্ছে। এটা হচ্ছে একটা পার্থক্য। আচ্ছা। এবং মৃত্যুর হার যদি আমরা বলি, আগে যেরকম বলা হতো 90 সালের আগে কমিউনিকেবল ডিজিজে মারা যেত হচ্ছে 70%, নন কমিউনিকেবল ডিজিজে মারা যেত 30%। এখন হচ্ছে জাস্ট রিভার্স, নন কমিউনিকেবল ডিজিজের মাঝে 70 to 80%, কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে হচ্ছে 30%।
তার মানে হচ্ছে কি যে রোগ আগে হচ্ছে কি আমরা চিন্তা করতাম যে কিভাবে কমাতো, তবে 2019-20 সালের কোভিডটা যেমন আবার দেখিয়ে দিল যে কমিউনিকেবল ডিজিজটার সংখ্যাটা বেশি, কিন্তু কমিউনিকেবল যেটা সংক্রামক রোগ, এটার হচ্ছে একটা, যেহেতু আমাদের চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির কারণে এই অসুখগুলোর ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে পারি এবং স্বল্প সময় চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়। আচ্ছা। আর অসাময়িক রোগগুলো হচ্ছে কি, এটা চিকিৎসাগুলো হচ্ছে লম্বা সময় এবং এটা হচ্ছে ব্যয়বহুল। যারা হচ্ছে যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারও হচ্ছে কি এই খরচগুলো বহন করার মতো ওদের, কারণ এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, হচ্ছে সারা জীবন চিকিৎসা লাগে। ওকে, তাহলে স্যার এই যে সংক্রামক রোগগুলি, নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি বলছি, আমি তো অ্যাকচুয়ালি কমিউনিকেবল ডিজিজগুলি সারিয়ে ফেলা যায়, যেমন ডেঙ্গুটা একটা যদি কমিউনিকেবল ডিজিজ, তো যেহেতু একটা মাধ্যম থেকে আরেকটা জায়গায় আসছে, ডেঙ্গুটাকে আমি সারিয়ে ফেলতে পারছি, কিন্তু হাইপার টেনশন হলে আমি তো সারাতে পারছি না, মেইনটেইন করতে হচ্ছে। এই ক্ষেত্রে এই জন্যই কি মানে নন কমিউনিকেবল ডিজিজগুলি বেশি ঝুঁকিপূর্ণ, বা মানে ঝুঁকিপূর্ণ কি এই কারণে নন কমিউনিকেবল ডিজিজ, কারণ এটা তো সারানোই যায় না। সারানো যায়, এটাই তো জরুরি, যে একবার যদি হয়, তার ডায়াবেটিস একবার হচ্ছে, হাইপারটেনশন একবার হচ্ছে, করোনা আর্টারি একবার ডিজিজ, এই ডিজিজগুলো তো হচ্ছে সারা জীবন তার আমার চিকিৎসা করে যেতে হবে, ম্যানেজ করতে হবে। তাহলে হচ্ছে কি এই যে ঝুঁকিপূর্ণ জিনিসগুলি আসছে, তার ক্ষেত্রে কি কোনো স্টেপ নেওয়া যায় যাতে আমি প্রিভেন্ট করতে পারি? মানে নন কমিউনিকেবল ডিজিজগুলি তো আমি থামানোর জন্য ওই ভেক্টরকে থামিয়ে দিচ্ছি, আর নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে যে আমাদের প্রবণতা বাড়তেছে কেন, যদি আমরা এটা একটা চিন্তা করি, তবে এক নম্বর হচ্ছে আমার যেটা হচ্ছে অবজারভেশন, এক নম্বর হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলটার প্যাটার্নটা পরিবর্তন হয়ে গেছে। যেমন হচ্ছে যে আমাদের খাবার, আমরা এখন হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ফুডগুলো হতে বেঁচে যাচ্ছে। এই ফুডগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে হাই সল্টেড ফুড, এবং হচ্ছে তার হচ্ছে চর্বি জাতীয় খাবার হচ্ছে বেশি, এই হিসেবে একটা হতে পারে। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আগে যেটা হচ্ছে আমাদের খেলাধুলা, যে আগে দেখা যাচ্ছে আমরা স্কুলে যাই গেছি, দেখা যাচ্ছে হেঁটে গেছি, এখন দেখা যাচ্ছে মোটরাইজেশন হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কায়িক যে পরিশ্রম, সেটাও বন্ধ হয়ে গেছে। এই যে খাবার এবং কায়িক পরিশ্রম, আরেকটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে ডিভাইস, এই যে ডিভাইস ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে স্লিপ প্যাটার্নগুলো, রাত্রে দেখা যাচ্ছে যে ডিভাইসগুলো ইউজ করতেছে। এই জন্য একটা যে সুস্থ থাকার জন্য যে আমাদের যে একটা 6 থেকে 8 ঘন্টা একটা যে ঘুমের দরকার, এই ঘুমটাও কিন্তু আমাদের ব্যাক হচ্ছে। এই তিনটাই আমার কাছে মনে হচ্ছে মেন ফ্যাক্টরস বা দায়ী হচ্ছে এই যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। আমরা স্যার তো জানছিলাম, আপনি বললেন লাইফ স্টাইলের কথা, যে লাইফ স্টাইল মডিফিকেশন ছাড়া অ্যাকচুয়ালি নন কমিউনিকেবল ডিজিজের হারটা বেড়েই যাচ্ছে। ঘুমের কথা বললেন আপনি, কায়িক পরিশ্রমের কথা বললেন, খাদ্যাভ্যাসের কথা বললেন, এছাড়া আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন স্যার, ডিভাইসের কথা, ডিভাইস ডিপেন্ডেন্স। এগুলি অ্যাকচুয়ালি ডিভাইস ডিপেন্ডেন্সির কারণেই সব কিছু একটার সাথে ইন্টারাকশন মানে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। স্যার, খাদ্যাভ্যাসে কিভাবে, কি ধরনের খাবার গ্রহণ করলে অ্যাকচুয়ালি এটা প্রিভেন্ট করা সম্ভব? দেখেন, এক কথায় আমরা যদি বলি, আমরা ছোটকাল থেকে যে পাঠ্যপুস্তকে দেখেছি আদর্শ যে খাবার, সুষম যে খাবার, এই খাবারটাতে যদি আমরা অভ্যস্ত থাকি, তার ভিতরে যদি আমরা বলি যে ধরেন যে কার্বোহাইড্রেটটা একটু কম, লিপিড যে চর্বি জাতীয় খাবার একটু কম খাবেন, তারপর হচ্ছে প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি করে খাবেন। সবচেয়ে হচ্ছে যে খাবারের ভিতরে আমরা হচ্ছে যে বাংলা আমাদের সাবকন্টিনেন্টে মানে দক্ষিণ এশিয়ার ভিতরে যে আমরা কিন্তু লবণ অন্যান্য দেশের চেয়ে একটু বেশি খাই। আমরা বলি আমরা হচ্ছে মানে 8 to 10 গ্রাম লবণ খাই, কিন্তু আসলে আমাদের রিকমেন্ড হচ্ছে যে অন্যান্য দেশগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 5 গ্রাম। আমাদের এই টেস্টের কারণে কিন্তু আমরা অভ্যস্ত, এই জন্য আমরা বলি যে এটা খাবেন, আমরা কিন্তু অন্যের চেয়ে বেশি খাই। এখন ধরেন যে আমাদের যে খাবারগুলো আমরা ফাস্টফুডে খাই, এগুলো কিন্তু হাই সল্টেড, যে আমরা যে পেটিস খাই বা যে ফুচকা খাই, এগুলো কিন্তু খুব হাই সল্টেড। এই হাই সল্টেড কিন্তু একটা হচ্ছে যে প্রেশারের জন্য খুবই, তো আমাদের খাবার অভ্যাসের ভিতরে রাখতে হবে যে লবণ কম খেতে হবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের শাকসবজি, আমরা বলি সবসময় যে শাকসবজি ফলমূল একটু বেশি করে খাবেন। পানি, হ্যাঁ, পরিমাণ মতো হচ্ছে আমরা যেন পানিটা একটু বেশি করে খাই। এই খাবারগুলো যদি আমরা খাই, তবে হচ্ছে যে আমাদের মানে যেগুলো হচ্ছে যে বিশেষ করে নন যে ডায়াবেটিস বা এই যে আপনার ওবেসিটি, স্থূলতা, এটা পরিমাণটা কমে যাবে। আমরা যদি এই স্থূলতা কমাইতে পারি, তো
তবে দেখবেন যে আমাদের হাইপারটেনশনও কমে যাবে, আমাদের ডায়াবেটিস মেলাইটাসও কমে যাবে। এবং স্যার এছাড়াও স্যার আপনি লবণযুক্ত খাবার বা অন্যান্য খাবার, কিন্তু এই যে মুখরোচক কিছু খাবার আছে যেমন মানে চকলেট, তারপর পেস্ট্রি, এই টাইপের হাই সুগার কন্টেন্ট, এগুলো তো হচ্ছে যে হাই সুগার প্লাস হচ্ছে হাই ফ্যাট। এগুলো হচ্ছে যে একবারে কনডেন্স, যেটা হাই কনডেন্স এনার্জি, শক্তি দেয়। এই খাবারগুলো হচ্ছে যে বিশেষ করে আমাদের বেকারি জিনিস এবং যে মানে ডেইরি মিল্ক প্রোডাক্ট যেগুলো, সেগুলো হচ্ছে যে আমাদেরকে এবং খেতে হয়, এগুলিতে অ্যাভয়েড করতে হবে। এটা একটা হতে পারে। এবং স্যার আপনি যে বলছেন যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম, কার্বোহাইড্রেট মানে ভাত বাঙালি, আমরা হচ্ছে যে ভাত রুটি, আমরা তো এটা হচ্ছে যে আমাদের ভাত রুটির পরিমাণটা কমাই দিতে হবে। আচ্ছা, আমরা ভাত অ্যাভয়েড করে বলছি, রুটি খেতে দেখা যায় রুটি না রুটি আর ভাতের হচ্ছে যে আসলেই কার্বোহাইড্রেট পরিমাণ কিন্তু কম। রুটি খেলে একটু কম খাওয়া হয়, ভাত খেলে একটু বেশি খাওয়া হয়। এই জন্যই আমরা বলি যে আপনি রুটি খাবেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে গুণগত খাদ্যের গুণগত মান হিসেবে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে যে মোটামুটি সেম। তার মানে রুটি বা ভাতে পরিবর্তনটা কথা না, কথা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে, কার্বোহাইড্রেট কমাইতে হবে। ওকে, কার্বোহাইড্রেট কমিয়ে আপনি বলছেন যে প্রোটিন বা ভেজিটেবল বা ফলমূল এগুলির মধ্যে ডিপেন্ডেন্সিটা বাড়াতে হবে। ওকে, আমাদের এই যে কিছুদিন পরই স্যার এই যে গ্রীষ্মকাল আসছে, তো ফল মূলের উপর ডিপেন্ডেন্সিটা, মধুমাস যেটা আমরা বলি যে, হ্যাঁ, এই সময় কি অনিয়ন্ত্রিতভাবে আম খেয়ে ফেললাম, মনে করছি যে আমি ফলমূল খেতে বলছি সেটা তো খাচ্ছি, সেটাও কি খুব বেশি উপকারী? বা এটা আসলে যে অনিয়ন্ত্রিত মানে হচ্ছে যে এটা ফল খেলে তো ওরকম কোনো না, আমাদের নিয়মিতই খেতে হবে, না মানে পরিমাণ মতোই খেতে হবে। তবে যাদের হচ্ছে যে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা হলো যে অনিয়ন্ত্রিত খুব খাবেন না, এবার সবারই জন্য খুব বেশি, ওদের তো পরিমাণ মতো খেতে হবে। কিন্তু যারা সুস্থ আছে তাদের একবার যে মেপে খেতে হবে এমন কোনো কথা না, ফল খেতে পারবে। ওকে, ফল খেতে পারবে। এই যে মেপে খাওয়ার কথাটা আসলো স্যার, শুধু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেই কি মেপে খাওয়া প্রয়োজনীয়, নাকি ওবেসিটি যাদের আছে বা যাদের একটু প্যাটার্নটা এরকম যে ওজনটা বেড়ে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না, আমার কোনো অসুখ হয়নি, আমার উচ্চ রক্তচাপ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমার খাবারের কন্ট্রোলটা থাকছে না, ওজনটা ধীরে ধীরে বাড়ছে, তাদের ক্ষেত্রেও মেপে খাওয়াটা গুরুত্বপূর্ণ? তাদের ক্ষেত্রেও মেপে খাওয়াটা গুরুত্বপূর্ণ। মেপে খাবার খেলে সুবিধা, মেপে যদি আমি খাবারটা মেপে খাই, আমার হচ্ছে যে আমার যদি আইডিয়াল হচ্ছে আদর্শ যদি ওজনটা আমি অর্জন করতে পারি, এবার তো আমার অনেক কিছু জিনিস কমে যাবে। যেগুলো আমাদের স্থূলতার কারণে যে অসুখগুলো হয়, আমার ডায়াবেটিস বাড়বে, আমার হচ্ছে যে প্রেশার বাড়বে, আমার স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে, আমার কিছু কিছু ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে। যদি আমাদের এই যে বাত, আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, এই যে আপনার হচ্ছে যে এগুলো সম্ভাবনা বেড়ে যাবে। যদি আমার খাবারটা ঠিক মতো খেয়ে যদি আমি ওজনটা কমাইতে পারি, তবে তো আমার অনেক লাভ। তার মানে এই যে 5-6টা রোগের কথা বললেন, যেগুলি সবকটাই দীর্ঘমেয়াদী অসুখ এবং সবগুলোই দেখা যাচ্ছে তার ওজন বাড়ার কারণেই সম্পর্কিত। ওজন বাড়ার কারণে, তার মানে ওজনটাও একটা উপসর্গ হিসেবে আমাদের এখন বিবেচনা করতে হবে। ওজন তো হচ্ছে যে বিবেচনা, আমি তো একটা কথা বললাম এই যে প্রথমে, এই যে আমাদের যেটা হচ্ছে যে গবেষণা হয়েছে তরুণদের মাঝে নিয়ে, তার ভিতরে 26% হচ্ছে ওরা হচ্ছে ওবেস, 26% হচ্ছে ওবেস। এখন আমার ওবেসিটির সাথেই তো ওগুলো হচ্ছে সম্পর্কিত। আচ্ছা, ওবেসিটি মানেই হচ্ছে কি আমার উচ্চতার সাথে ওজনের যে তারতম্যটা, বিএমআইটা থেকে আমি নিব। তাহলে এই বিষয়ে মানুষজনকে সতর্কতার জন্য আপনি খাদ্যাভ্যাসের কথা বলেন, একটা খুবই ইম্পর্টেন্ট কথা। আর একটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আর একটা হচ্ছে যে আমাদের কায়িক শ্রম বাড়াইতে হবে। আচ্ছা, কায়িক শ্রম বাড়াইতে হবে। যে আমরা যদি দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ইনডোর বেসিস হয়ে যাচ্ছে। আউটডোর বেসিস হচ্ছে যেমন যদি আমি একটু কোনো জায়গায় যাই, একটু বাজারে যাচ্ছি, একটু স্কুলে যাচ্ছি, আমি দেখছি একটা রিক্সা নিচ্ছি, এইটুকু যদি অল্প দূরত্বে যাবো, যদি আমি একটু হেঁটে যাই, আমার বাচ্চাটাকে নিয়ে যদি স্কুলে আমি হেঁটে যাই, তবে আমার একটা কায়িক একটা প্রশ্ন হচ্ছে। যদি আমি একটা নিয়মিত করে যদি সকালবেলা যদি একটু ব্যায়াম করতে পারি, সেটা হতে পারে। অথবা এখন দেখে যে যারা হচ্ছে যে কোনো এই যে এখন দেখো রিক্সাগুলো সব মোটরাইজ হয়ে যাচ্ছে, আগে রিক্সাগুলো কায়িক পরিশ্রম করে চালাইতো, দেখা যায় এখন ওদেরও কিন্তু এই অসুখগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না, যত মোটরাইজেশন হবে, যত ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে, তত হচ্ছে কি আমাদের এই জিনিস মানে নন কমিউনিকেবল ডিজিজের সম্ভাবনা বেড়ে যাবে। এবং এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কাছে এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের এই জিনিসগুলো বাড়াতে হবে। খাদ্যাভ্যাস মানে লবণ হচ্ছে কম খেতে হবে, আদর্শ খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম বাড়াইতে হবে, আমাদের ঘুম নির্দিষ্ট পরিমাণ 6 থেকে 8 ঘন্টা একবার ঘুমাইতে হবে,
আমাদের যে ডিভাইসগুলো ব্যবহার, এই ডিভাইসের ব্যবহারগুলো যেন আমরা স্বাভাবিকভাবে করি, সুস্থভাবে করি, যেন এটাতেও আমরা বেশি ডিপেন্ড না হয়ে যাই, সেটা আমাদের করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করি তবে হচ্ছে কি আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে কি আমরা কমে আনতে পারবো। উন্নত বিশ্বগুলো হচ্ছে যে ওদের কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো ওরা করছে হচ্ছে 1950 সালের পর থেকেই, এবং এখন কিন্তু ওরা কিন্তু প্রতিরোধ করছে, ওরা কিন্তু মারা যায়, নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়, কিন্তু ওরা একটা পরিপক্ক বয়স পেয়ে মারা যায়। আচ্ছা, ওদের দেখা যাচ্ছে যে ওরা মারা যায় হচ্ছে 70-এর পরে, আর আমাদের এই সাবকন্টিনেন্ট আমাদের দেশগুলোতে মারা যাচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে 70 আগে। এই অপরিপক্ব বয়সে দেখা যাচ্ছে তারা এই মানে অসংক্রামক রোগগুলো থেকে হচ্ছে মারা যাচ্ছে। আমরা যেটা প্রতিরোধ করতে পারি তবে হচ্ছে কি আমাদের এখান থেকে হচ্ছে কি আমাদের এরা হয়তো একটা পরিপক্ক বয়স পাওয়ার পরে হয়তো তারা মারা যায়। মানে যেটা আপনি বললেন যে 70% মৃত্যুর হারের তো কারণ হচ্ছে কি নন কমিউনিকেবল। তো মানে আমি যদি 70%টাকে অ্যাড্রেস করতে চাই আমার এই নন কমিউনিকেবল স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা আছি। নিব ছোট্ট একটি বিরতির পর আমরা এসে স্পেসিফিক ডিজিজগুলি নিয়ে আমরা কথা বলবো। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম যে নন কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর পরিবর্তন এবং চেঞ্জেস আনা উচিত। আমরা স্যার এই জায়গাতে এখন জানতে যাব যে আমি আলাদা আলাদা করে যদি বলি ডায়াবেটিস, আগে তো আমরা ডায়াবেটিস ভাবতাম যে এটা বয়স্কদের রোগ, যে অনেক বয়স হলে তখন হবে। এখন তো দেখা যাচ্ছে অনেক ইয়াং পেশেন্টদের মধ্যেও ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস তো বাচ্চাদের বা ছোটদের হতে পারে, জুভিনাইল ডায়াবেটিস সেটা তো আলাদা, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটাও দেখা যাচ্ছে ইয়াংদের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি যদি স্যার প্রথমে আমাকে জুভিনাইল ডায়াবেটিস এবং মানে ছোট বাচ্চাদের ডায়াবেটিস এবং এই ডায়াবেটিসের মধ্যে মূল পার্থক্যটা একটু বুঝিয়ে বলেন। ডায়াবেটিসের হচ্ছে একটা হচ্ছে যে আমরা বলতাম যে টাইপ 2 ডায়াবেটিস যেটা সাধারণত 30 বা 40-এর পরে হবে, এটা টাইপ 2 ডায়াবেটিস। যদি খুব আগে হয় সেটা আমরা বলতাম যে টাইপ 1-এর সম্ভাবনা বেশি। এখন দেখা যাচ্ছে এই বয়সে আমাদের খুব ইয়াং বয়সে 20 বছর 25 বছর বয়সে দেখা যাচ্ছে যে তাদের টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে। 20 বছরে টাইপ 2 ডায়াবেটিস, 30 বছরে টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এটার যে আমরা আগে আলোচনা করলাম, এটার কারণ হচ্ছে যে একটা হতে পারে তার হচ্ছে পারিবারিক একটা ইতিহাস থাকতে পারে। যদি বাবা মার যদি দুজনই ডায়াবেটিস থাকে তাদের আগে হচ্ছে ডায়াবেটিস হতে পারে। এটাকে টাইপ 2 না বলে আমরা অন্য একটা বলি যে মোডি টাইপের ডায়াবেটিস। তবে আমাদের হচ্ছে এই যে পেশেন্টগুলোর আমি যে এর আগে আপনার বললাম যে 8% হচ্ছে তরুণ বয়সে তাদের টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ছে। এদের ম্যাক্সিমামই ছিল হচ্ছে তারা হচ্ছে ওবেস। আচ্ছা, ওবেস। এখন এটাকে যদি আমরা হচ্ছে যে এটা ট্রিটমেন্টটাতে যাই আসি, আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে তো আমরা বলি যে আমাদের 3টা ট্রিটমেন্ট হচ্ছে মেন। একটা হচ্ছে ডিসিপ্লিন, মানে হচ্ছে কি তার হচ্ছে 1 নম্বর হচ্ছে খাবার শৃঙ্খলা, 2 নম্বর হচ্ছে হাঁটা চলা, 3 নম্বর হচ্ছে ওষুধ। 3 নম্বরে হচ্ছে ওষুধ। হ্যাঁ, কিন্তু আমাদের রোগীরা হচ্ছে নির্ভর করে হচ্ছে কি 3 নম্বরে ওষুধটা আগে দেন। 1 এবং 2 নম্বর চিকিৎসা যে খাবার, এটাও রোগীর হাতে, হাঁটা চলা এটাও রোগীর হাতে। আচ্ছা, আর যেটা 3 নম্বর যেটা খুব কম দরকারি সেটা হচ্ছে ওষুধ, এটা হচ্ছে ডাক্তার হাতে। কিন্তু আমাদের রোগীরা হচ্ছে এটা 3 নম্বর চিকিৎসার উপর বেশি নির্ভরশীল, 1 নম্বর 2 নম্বর করতে চায় না। তাকে যদি খাবার কথা বলা হয়, বাসায় যে অন্য মানুষ যেরকম খায় তারাও স্বাভাবিক খাবার খাচ্ছে, মিষ্টি রান্না করতেছে, মিষ্টি খাচ্ছে, কোনো অসুবিধা নাই। হাঁটা চলা হাঁটা চলা হয় না স্যার, বিভিন্ন কারণ আছে রোগীদের যেগুলো হাঁটা চলা কারণ না কেন, তো ওরা কিছু পারিবারিক কারণ দেখায়, অনেক কারণ বলে। যাই হোক, সেটাও হচ্ছে আসলে সমস্যা। আমাদের হাঁটার জন্য জায়গা নাই, সেটাও একটা ঠিক যে তারা হাঁটবে কোথায়। যে আমরা যে বলি যে হাঁটবেন, আমি এই জন্য রোগীদেরকে পার্সোনালি যেটা আমি বলি যে আপনি যদি কোনো যে হাঁটার জায়গা নাও থাকে, আপনি আধা ঘন্টা আপনার এ ঘর থেকে ও ঘর হাঁটেন। হ্যাঁ, অনেক সময় বয়স্ক মানুষ বলে আমি তো হাঁটতে পারি না। আমি বলি যে আপনার হাঁটার জন্য আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী যেটুকু পারেন আপনি সেভাবে হাঁটেন, tebe আপনি এক নাগাড়ে আধা ঘন্টা হাঁটেন। এটা হচ্ছে আর ওষুধের ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম আমাদের ওষুধ আছে। ডায়াবেটিসের এখন তো অনেক বাজারে বিভিন্ন ধরনের ওষুধ, অনেক ভালো ভালো ওষুধ আছে, অনেক দামি দামি ওষুধ আসছে। কিন্তু আমাদের দেশের জন্য হচ্ছে যে
আমাদের মুখ্য ওষুধ আমরা দিতে পারি। যদি মুখ্য ওষুধে কন্ট্রোল না হয় তো আমাদের ইনসুলিন আছে, বিভিন্ন ধরনের ইনসুলিন আছে, সেটাতে আমরা যেতে পারি। তবে আমরা তো হচ্ছে 1 নম্বরই হচ্ছে যে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে। এই 3টা চিকিৎসার মাধ্যমে খাবার, হাঁটা চলা, ওষুধ। আমরা স্বাভাবিক কোনটাকে বলবো? খালি পেটে 7-এর নিচে, ভরা পেটে 10-এর নিচে, আর HbA1c 6.5 নিচে যদি থাকে তখন আমরা বলবো আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এই হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আমি যেভাবে লাইফস্টাইল মেনটেন করছি ঠিক আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইয়াংদের মধ্যে, যেহেতু আমরা ইয়াংদের ডায়াবেটিস নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে দেখা যায় যে তাহলে তো আমার ডায়াবেটিস ঠিক আছে, আমি যা খুশি তাই খেতে পারবো। সেরকম কি একজন মেনটেন করতে পারবে, নাকি ডায়াবেটিস হয়েছে মানেই তার জন্য বার্গার, পিৎজা সবকিছু বন্ধ? বার্গার, পিৎজা না, আমরা যদি আমি বলি এক কথা যদি বলি যে আপনি হচ্ছে, যদি আমরা খুব সংক্ষেপে বলি যে আপনি আগে যে ভাত রুটি খেতেন তার চেয়ে কম খাবেন, শাকসবজি বেশি করে খাবেন, জিহ্বাতে মিষ্টি লাগে এরকম কোনো খাবার খাবেন না, শুধু কি অল্প পরিমাণ মিষ্টি ফল খেতে পারবেন। আচ্ছা, যদি সংক্ষেপে আমরা বলি এটুকু। আর না হলে তো মিষ্টি কি একেবারে বন্ধ হয়ে যাবে, তার জন্য হারাম হয়ে গেল? গুড়, চিনি, মধু সেগুলো খেতে পারবেন না। আমি বলে দিই, গুড়, চিনি, মধু আপনার জন্য হারাম। গুড়, চিনি খেতে পারবেন না, কিন্তু এমনি অন্য খাবারগুলি সব খেতে মিষ্টি ফল খেতে পারবেন, অল্প খেতে পারবেন, অল্প পরিমিত খেতে পারবেন, পরিমিত খেতে পারবেন। তবে যাই খাবে তারপরে আপনি যে কথাটা বললেন যে ব্যায়ামটা তাকে করতে হবে বেশি, যেদিন বেশি খাবে সেদিন বেশি ব্যায়াম করতে হবে। না, আসলে ওইভাবে তো আসলে করা সম্ভব হয় না। তা আমরা বলি যে ব্যায়ামের ব্যাপারটা হচ্ছে কমপক্ষে সপ্তাহে আপনি 150 মিনিট হাঁটবেন। সপ্তাহে 150 মিনিট, এবং দৈনিক হচ্ছে 30 মিনিট, দৈনিক 5 দিন যদি করে, আর 5 দিন করলে 30 মিনিট করে হাঁটবেন। ওকে, 30 মিনিট করে 5 দিন 30 মিনিট, 2 দিন রেস্ট, 2 দিন এইটুকু মেইনটেইন করতে পারলে হবে। আর যদি পারে ডেইলি সে হাঁটবে, কোনো অসুবিধা নেই। যদি মনে করে ডেইলি হাঁটবে, ডেইলি সবচেয়ে বেস্ট, তবে কমপক্ষে 150 মিনিট সে সপ্তাহে হাঁটবে। কিন্তু স্যার আপনি যেটা বললেন যে প্রথম পর্যায়ে যেটা বলেছিলেন, শুধু খাদ্যাভ্যাস, ব্যায়াম এগুলি যথেষ্ট না, ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হওয়া। কারণ ইয়াংদের মধ্যে এই ঘুমের প্যাটার্নটা খুবই অন্যরকম হয়। সারাদিন অফিস থেকে এসেও, মানে ইয়াং যারা কর্পোরেট জায়গাতে আছে তারাও অফিস থেকে এসেও দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে রাতে অনেকক্ষণ পর্যন্ত কাজ করছে এবং সকালবেলা আনইন্টারাপ্টেড ঘুম হয়ে থাকছে। এই বিষয়ে যদি একটু বলেন। এখন এটা তো ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা সামাজিক এখন ব্যাধি, যে আমাদের যে ডিভাইস ইউজ করে রাত্রিবেলা, আমরা বলি হচ্ছে কি যে বেডটাকে সাধারণত ঘুমের জন্যই ব্যবহার করা উচিত। ওকে, যে আমরা একটা হচ্ছে ডিভাইস নিয়ে, একটা মোবাইল নিয়ে বা একটা ল্যাপটপ নিয়ে বা একটা কিছু নিয়ে, আমরা কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে আমরা বেডে নিয়ে শুবো না। ওকে, সবচেয়ে হচ্ছে ভালো। এবং হচ্ছে যে অনেক সময় দেখবেন যে ঘুমের যে বিশেষ করে বেডে যদি তার টিভি থাকে, এটাও কিন্তু তার হচ্ছে বেডরুমে অনেক সময় টিভি থাকে, সেটাও কিন্তু ধরেন যে ঘুমের একটা ব্যাঘাত ঘটায়। এই জন্য আমরা বলি যে আপনার বেডটাকে ব্যবহার করুন, শুধু ঘুমের জন্য ব্যবহার করুন, অন্য কোনো ডিভাইস নিয়ে সাধারণত ঘুমোতে শুবেন না। তবে দেখবেন যে একটা আপনার স্বাভাবিক ঘুম হবে। এবং একটা বিছানা একটা হাইজিনের একটা ব্যাপার থাকে, আসলে সেটাও না, আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, বুঝতে অন্যান্য যা আছে নেট, ইন্টারনেট, আমরা তো হয়তো বা ওটা আমরা প্রয়োজনে ব্যবহার করি, বাট সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় একটা ব্যবহার, এবং এটাই হচ্ছে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে বিশেষ করে যুব সমাজ। এটাকে নিয়ে যদি আমরা করি তবে হচ্ছে আমাদের পর্যাপ্ত ঘুমের জন্য আমাদের দরকার হচ্ছে 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাইতে হবে। এটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে যে আমার সুস্থ থাকার জন্য, স্বাভাবিক সুস্থ সবল থাকার জন্য আমাদের হচ্ছে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এবং ঘুমের জন্য যেটা বললেন যে স্লিপ হাইজিন, মানে ঘুমের সময় আমি ডিভাইসটা, বরং ডিভাইস যদি ইউজ করতে হয় আমি অন্য জায়গায় বসে ইউজ করে এসে তারপর শুয়ে পড়ি। হ্যাঁ, বেডটাকে আমি ওটা বললাম যে বেডে আমি কোনো ডিভাইস, ইলেকট্রনিক কোনো জিনিস না, আমি বেডে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এবং আরেকটা কাজও হয় আমাদের, যে খাওয়ার সময় তো কম পাই, খুব তাড়াহুড়া করে কিছু খেয়ে এসেই বিছানাতে শুয়ে পড়ি। এই জায়গাতে কোনো পরামর্শ কি থাকবে স্যার? যে এইটা আমরা খাবার পরপরই হচ্ছে যে শুভ না, এবং খাবার পরপরই আবার হচ্ছে খুব হার্ড ওয়ার্ক করতেও না করা হয়। ঠিক আছে, খাবার পরে আপনি একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর আপনি শুতে গেলেন, এটা হচ্ছে যে ঠিক আছে। কিন্তু খাবার খেয়ে আপনি যে আবার কোনো এক্সারসাইজ করবেন সেটাও অ্যাভয়েড করতে হবে। খাবার সঙ্গে সঙ্গে খেয়েই যে আমি শুয়ে পড়লাম তাও না, হচ্ছে যে খাবার খেয়ে হয়তো আমি একটু রিল্যাক্স, আধা ঘন্টা রিল্যাক্স করে তারপর আমি বেরিয়ে যাবো।
এটা হচ্ছে ওকে। ইয়াংদের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আউটডোরে আপনারা যখন অনেক রুগী পাচ্ছেন এখন একদম বড় হসপিটালে, যেই জায়গাতে আপনি মিডফোর্ড হসপিটালে আছেন, সেখানে সরাসরি যে এই রুগীরা আসছে আউটডোরে, এই সংখ্যার প্রকোপটাও বাড়ছে আপনারা বলছেন, বিশেষ করে স্থূলতা বা ওবেসিটির পেশেন্টগুলি। সেক্ষেত্রে সরকারি পর্যায় থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আমাদের এই ইয়াং জেনারেশনকে মোটিভেটেড করার জন্য হাসপাতালে জাস্ট আমরা তো লিখে দিচ্ছি যে বেশি বেশি ব্যায়াম করবেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন করবেন, অ্যাকচুয়ালি এই জায়গাতে মনিটর করার মতো করে কোনো পদক্ষেপ বা উপদেশ আছে কিনা, কি করা যেতে পারে? এখন কথা হলো যে এটা আমাদের আগে তো এটা ছিল না। লাস্ট 10 থেকে 20 বছর আগ পর থেকে ধরেন যে আমাদের তো আগে ডিজি অফিস ছিল, শুধু কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে কাজ করতো, হ্যাঁ, সংক্রামক অসুখ নিয়ে কাজ করতো। আমাদের এখন একটা ব্রাঞ্চ হয়েছে যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করে। আচ্ছা, এরা হচ্ছে এই যে আমাদের সচেতনতা বাড়ার জন্যই, এবং এরা বিভিন্ন রকম যে অনেক সময় লিফলেট, প্রেস মিডিয়াতে কনফারেন্স করে ওরা কিন্তু বিভিন্ন রকম সচেতনতামূলক প্রোগ্রাম ওনারা নিছে, বিশেষ করে যে নন কমন ডিজিজগুলো কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি, বিশেষ করে যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, হৃদরোগ, কিডনি ডিজিজগুলো কীভাবে কমানো যায়, কীভাবে লাইফস্টাইল মেনটেন করলে কী মানে কতটুকু কী হচ্ছে, ওনারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছে এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং করার জন্য ওনারা কাজ করতেছে। এখন হয়তো এটা হচ্ছে খুব ম্যাসিভ আকারে এখনও শুরু হয় নাই, যে বিশেষ করে আমাদের বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে এরকম কোনো কাউন্সিলিং সেন্টার এরকম তৈরি করা হয় নাই। তবে এটা হচ্ছে একটা ভালো প্রস্তাব হতে পারে যে এরকম বিশেষ করে আমাদের তরুণদেরকে হয়তো বা একটা কাউন্সিলিং করা, যারা আসছে, যে বিশেষ করে হয়তো আমরা টার্গেট করলাম যে 20 থেকে 40 বছর যারা আসবে, যে অসুখ নিয়ে আসুক, কমিউনিটি ওদের একটা কাউন্সিলিং করে দেয় নন কমিউনিটি ডিজিজ সম্বন্ধে, করলে হয়তো বা একটা ভালো একটা পদক্ষেপ হবে যে আমরা ওদেরকে কারণ এই যে আমরা যে আলোচনায় যেটা বুঝতে পারছি যে এই টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজটা, এটা কিন্তু প্রিভেন্টেবল। যদি আমি হচ্ছে গিয়ে লাইফস্টাইল মেনটেন থাকে তাহলে আমি দীর্ঘ সময় ভালো থাকতে পারবো, আমি এটা প্রিভেন্ট করতে পারবো, প্রিভেন্টেবল। নিবো স্যার, ছোট্ট একটি বিরতির পরে এসেই আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ এবং এ সম্পর্কিত যে কমপ্লিকেশনগুলি হয় কার্ডিওভাস্কুলার ডিজিজেস, সেগুলি নিয়ে। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে, এবং ডায়াবেটিস বিষয়ে আমরা অনেক দিক নির্দেশনামূলক আমি অ্যাডভাইস পেয়েছি। আমরা উচ্চ রক্তচাপ, এটাও হচ্ছে গিয়ে ইয়াংদের মধ্যে কিন্তু আগে ছিল না, এখন প্রচুর উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে আর্লি। আগে হচ্ছে গিয়ে আমাদের দাদা মানে ওই বয়সের মানুষদের মধ্যে হাই ব্লাড প্রেশারটা পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়াংদের মধ্যে অনেকের এই সমস্যা পাওয়া যাচ্ছে, এবং 25-30 বছরেরও অনেক রোগী, আমার পরিচিত দেখা গেছে ক্লাস 9-এ পড়ে একজন, তারও হচ্ছে গিয়ে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয়। এই বিষয়ে একটু যদি বলেন স্যার। এই ব্যাপারে বলি, আমরা তো এর আগে বলছি যে আমাদের তরুণদের ভিতরে প্রায় হচ্ছে যে 13.5% তাদের উচ্চ রক্তচাপ আছে। আরেকটা গবেষণা হয়েছিল আমাদের চট্টগ্রামে, হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে, ওরা তরুণদের ভিতরেই ব্লাড প্রেশারটা একটা দেখছিল, মানে একটা গবেষণা। তো ওখানে ওরা দেখছিল যে সাধারণত ওখানে মাস্কড হাইপারটেনশন, যেটা হচ্ছে সাধারণত কি হয় না, সচরাচর ইয়াতে পাওয়া যায় না, যে আমি যখন পেশেন্ট চেম্বারে আসে তখন দেখছি ব্লাড প্রেশার নর্মাল স্বাভাবিক থাকে। বাসাতে ওরা হচ্ছে যখন দেখলো যে এদের এই তরুণদের ভিতরে হচ্ছে মাস্কড হাইপারটেনশন, এদের হচ্ছে যে বেশি, এটা কারণ হিসেবে দেখা গেল ওরা বাইরে ভালো থাকে, বাসার ভিতরে ওরা একটা স্ট্রেসে থাকে। এই স্ট্রেসও কিন্তু একটা হাইপারটেনশনের জন্য একটা, তার বাসাতে হয়তো এই তরুণরা হয়তো ইজি ফিল করতেছে না, বাসাতে ইজি ফিল করতেছে না, এই যে আপনার হচ্ছে মাস্ক হাইপারটেনশন, এটা হচ্ছে একটা বিষয়, এটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে। তরুণদের ভিতরে আরেকটা হচ্ছে, আমরা এর আগে একটু পয়েন্ট হচ্ছে, বিশেষ করে হচ্ছে মাদক, বিশেষ করে যে সিগারেট, অ্যালকোহল, এটাও কিন্তু হচ্ছে আমাদের ব্লাড প্রেশারের জন্য, ডায়াবেটিসের জন্য এটাও কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর। এবং ডেফিনেটলি ইনঅ্যাক্টিভিটি, মানে বিশেষ করে কিছু ড্রাগস, যে ড্রাগসগুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা বাড়ায়। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ব্লাড প্রেশারটা যে বাড়ে, এটার ভিতরে
একটাই হচ্ছে যে আমরা বললাম একটা স্ট্রেস, একটা মেন হচ্ছে একটা দায়ী। আর একটা হচ্ছে যে এই যে আমরা বলছি প্রথমে সল্টেড খাবারগুলো, সেটা একটা ফ্যামিলি হিস্ট্রি একটা থাকে অনেক সময়, যে যাদের হচ্ছে বাবা মার পেশা থাকে তাদের একটা থাকতে পারে। কিছু কিছু হরমোনাল কিছু সমস্যার কারণে তার খুব অল্প বয়সে ইয়াংদের ব্লাড প্রেশারটা বাড়তে পারে। তো আমাদের এটা আর একটা হচ্ছে খুব যদি কম বয়সী হয়, এই যে 7-8 বছরের ভিতরে, যে অনেক সময় দেখা যাচ্ছে 7-8 বছরের ভিতরে অনেক দেখা যাচ্ছে ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে, তখন হচ্ছে ওদের জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাদের মাথার ভিতরে রাখতে হয় অনেক সময়। এরকমও আমরা রোগী পাইছি যে 9 বছর বয়স, তার জন্মগত ত্রুটির কারণে, যেমন হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, আচ্ছা, এরকম পাইছে। তো এটা হচ্ছে যে একটা কারণ। তবে মেয়ে সব কিছুর ভিতরে সবচেয়ে বেশি কারণ যেটা পাওয়া গেছে তরুণদের ভিতরে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে লাইফস্টাইল, খাবারের একটাই, ফিজিক্যাল হচ্ছে যে ইনঅ্যাক্টিভিটি, এই যে আমাদের এটা একটা, তারপর হচ্ছে ড্রাগস, স্ট্রেস, সাইকোলজিক্যাল স্ট্রেস। হয়তো দেখা যাচ্ছে আমাদের বাবা মা পড়ার জন্য বাচ্চাকে বারবার পেশ করতে পারে, এই যে একটা টেনশন যে আমাদের জিপিএ পাইতেই হবে, এই যে একটা মানসিক একটাই, এটার কারণেও কিন্তু অনেক দেখা যাচ্ছে যে পেশাটা খুব কম বয়সী পেশাটা পেয়ে যাচ্ছে। এবং ইয়াং বয়স থেকেই আপনি যেটা প্রথমে বললেন যে বাইরে দৌড়াদৌড়ি করা হয় না, বাইরে দৌড়াদৌড়ি করে না, কোনো খেলাধুলো নাই, কোনো কিছু নাই, এই একটা, এগুলো সব মেন হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে সাধারণত আমাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, অসংক্রামক অসুখগুলো, আমাদের মানে মাইন্ড সেট আপটা এরকম যে এইটা তো হবে হচ্ছে 50-60-এর পরে। এই যে আমাদের একটা চেক আপ, এগুলো তো আরেকটা, ওই যে ওই গবেষণায় কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পাওয়া গেছিল, যে যাদের ডায়াবেটিস, তাদের লক্ষণ ছিল না 60%-এর লক্ষণ ছিল না, ডায়াবেটিসের কোনো লক্ষণ ছিল না। আর যাদের এই যে প্রেশার বেশি পাওয়া গেছে, তাদের লক্ষণ ছিল না 70%-এর। আচ্ছা, তো দেখেন যে এই প্রেশার, ডায়াবেটিস, এগুলো হচ্ছে গিয়ে তরুণের যে কোনো লক্ষণই থাকে না। এই জন্য একটা যদি আমরা নিয়মিত, যারা হচ্ছে খুব হাই রিস্ক যাদের, তা যদি একটা নিয়মিত চেক আপ করা হয়, অসুখের প্রথম দিকে যদি ধরা পড়ে, তো চিকিৎসা করলে আমাদের যে ডায়াবেটিস বা হাইপার টেনশন, তবে সেইগুলো থেকে হচ্ছে কি আমাদের প্রিভেন্ট করতে পারবো। আলটিমেটলি হাইপার টেনশন থেকে তো অনেকগুলো কি হচ্ছে পারে, জটিলতা তৈরি হয়। হাইপার টেনশন থেকে যেমন জটিলতা হতে পারে, বিশেষ করে যে ব্রেন একটা স্ট্রোক হতে পারে, একটা স্ট্রোক হয়ে মানুষের সারা জীবনে যে প্যারালাইসিস যেতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। তারপর দেখা যাচ্ছে যে হার্ট, যে হৃদরোগ দেখা যায় তার হচ্ছে হার্টে ব্লক, অথবা দেখা গেলো যে অ্যারিথমিয়া, যেটা আমরা বলি হার্টবিট ঠিক মতো কাজ করতেছে না। কিডনি ডিজিজ দেখবেন যে হাইপারটেনশনের কারণে। তারপর যে অনেক সময় যে আপনার হচ্ছে যে পায়ের বা হাতের হচ্ছে কি ভাস্কুলার ডিজিজ, যেটা আমরা বলি একটা জ্ঞান হয়ে গেছে, যে কোনো সমস্যা হতে পারে। এই যে যদি হাইপারটেনশন আমরা ভালোভাবে চিকিৎসা না করি, ঠিক মতো নিয়মিত না করি, তখন এই সমস্যাগুলো হবে। ওকে, তার মানে হাইপারটেনশন নিজে কোনো মানে কমপ্লিকেশন করবে না, কিন্তু এর কারণে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা এই যে কিডনিরও কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনার যে এক নম্বর যে আমরা বলি যে কিডনির সমস্যা, যে কিডনি যে অসুখ হয়, এটা 1 নম্বর যদি ওয়ার্ল্ড হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস, 2 নম্বর কারণ হচ্ছে হাইপারটেনশন। তার মানে এই নন কমিউনিকেবল ডিজিজটা কিডনির উপরে সরাসরি এফেক্ট করতেছে, সরাসরি এফেক্ট করতেছে। এই যে কিডনির যে ডায়ালাইসিস লাগে বা ক্রনিক কিডনি ডিজিজ যেগুলি হয়, সেটাও একটা অসংক্রামক রোগ, কিন্তু এই বড় দুইটা রোগ, এই দুইটা কারণে হচ্ছে। তাহলে আমাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমরা আদার যে মরণ ব্যাধিগুলি আসছে সেগুলো থেকে আমরা পারবো। এই যে তরুণদের মধ্যে মাস হাইপার টেনশনের কথা বললেন, যে উচ্চ রক্তচাপ নিজেরা বাসার মধ্যে গোপনে থেকেই তৈরি করে ফেলতেছে, মানে ওই রিসার্চের অনুযায়ী, তাহলে তো এটা তারা নিজেরা নিজেদের সাথে ওপেন আপ হতে পারতেছে না, সবার সাথে ফাইট করতেছে নিজের সাথে। এই জায়গাতে পরামর্শ কি থাকবে, কি করণীয় মানে এই তরুণদের ক্ষেত্রে? যেটা যে আমাদের হচ্ছে যে 5টা অসুখ, যে তরুণদের ভিতরে 5টা অসুখ, 5 নম্বর অসুখ কিন্তু হচ্ছে মানসিক অস্থিরতা, যে গবেষণাতে যেটা পাওয়া গেছে। 5 নম্বরে হচ্ছে মানসিক অস্থিরতা। তো এখন এই যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে 5 নম্বর তার মানে মানসিক অস্থিরতা। আচ্ছা, তো এই মানসিক অস্থিরতা কমানোর জন্য হয়তো এই যে যেটা দেখা যেত ওর যে বাসার ভিতরে হয়তো সেরকম সে পরিবেশ পাচ্ছে না। আচ্ছা, তবে এটা হচ্ছে আমাদের যারা হচ্ছে
বাবা মা আছে তাদের বাচ্চার প্রতি ওইরকম একটা বাসার ভিতরে একটা পরিবেশ দিতে হবে, যেন যে সে হচ্ছে কি একটা হচ্ছে মানসিক দিক থেকে সে একটা কি থাকে একটা রিল্যাক্স পায়, এবং একটা মানসিক ডাক্তার একটা কাউন্সিলিং নেওয়া। ওকে, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট হবে যে তাদের একটা কাউন্সিলিং নেওয়া মানসিক ডাক্তার। ওকে, মানে লাইফস্টাইল চেঞ্জের সাথে সাথে অবশ্যই মনেরও যত্ন নেওয়াটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে। আমরা নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা একদম শেষ ধাপে লাইফস্টাইল চেঞ্জের জন্য আরও কি কি করণীয় আছে সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা স্যার আজকে আসলে পুরা এই যে তরুণদের মধ্যে অসংক্রামক রোগগুলি নিয়ে যখন কথা বলছি, আসলে প্রত্যেকটা জায়গাতেই একটা কথাই বারবার আসছে যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কারণ লাইফস্টাইল চেঞ্জের মধ্যেই আসছে খাদ্যাভ্যাসের পরিবর্তন, ভালো ঘুমের পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করা। এই তিনটা জিনিসই আসছে, এবং এই তিনটা জিনিস মেনটেন করতে পারলে আসলে ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে, স্ট্রেস কমানো যাবে, এবং তার ফলে আমরা মোটা দাগে যদি বলি আমরা এই যে বড় বড় যে রোগগুলি আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, হার্টের ডিজিজ, সেগুলি থামাতে পারবো। এ বাদেও স্যার আপনি বলছেন যে মেন্টাল স্ট্রেসের কথা, তাছাড়াও অন্যান্য আসলে কিছু হরমোনাল রোগ আছে। আমরা কি কোনোভাবে এইসব চিন্তা করে জটিল কোনো রোগকে হাইড করে ফেলছি না তো? এরকম মানে যেমন হরমোনাল কিছু রোগ তো হতেই পারে, সেটাকে আমরা বলছি না তুমি ঠিকমতো খেলাধুলা করছো না বা ব্যায়াম করছো না দেখে এরকম হয়ে যাচ্ছে, বা এমনি এমনি কি মোটা থাকতে পারে, মানে শুধু যে বসে খেলেই একজন মোটা হবে ব্যাপারটা কি সেরকম, নাকি কোনো হরমোনাল কারণেও অনেক বেশি মোটা বা ওবেস হতে পারে? মানে একটা হচ্ছে যে আমরা স্থূলতা বা ওবেসিটি যেতে এর কাছে সিম্পল, যে অন্য কোনো অসুখের কারণে হয় নাই, হয়তো বা তার কিছু জেনেটিক্যাল বা ফ্যামিলিয়াল কিছু কারণ থাকতে পারে যে সে ওবেস হতে পারে। আর একটা হচ্ছে যে সিম্পল ওবেসিটি হয়তো বা তার লাইফ স্টাইল চেঞ্জের কারণে সে ওবেস হচ্ছে, কোনো অসুখের কারণে। আবার কিছু কিছু অসুখ আছে সেটার কারণে সে ওবেস হতে পারে। ওকে, যেমন হচ্ছে যে আমরা বলি যদি অনেক সময় বলি কুচিং সিনড্রোম, কুচিং এটার কারণে হয়তো হাইপোথাইরয়েডিজম, কিছু পিটুইটারি ডিজিজ আছে, এগুলোর কারণে হতে পারে সে ওবেস হতে পারে। যখন একটা ইয়াং পেশেন্ট পাই তখন আমাদেরকে এই হরমোনাল কোনো কারণ আছে কি না সেটা আমাদেরকে ফাইন্ড আউট, রোগী লক্ষণ দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে করতে হবে, মূল্যায়ন করতে হবে যে পেশেন্টের অন্য কোনো আছে কি না, এই যে রোগ আছে কি না। যদি ওই রকম আমরা রোগ পাই এবং ওই রোগে যদি আমরা চিকিৎসা দিই তবে এর প্রেশারটা ভালো হয়ে যাবে, পুরোপুরি ভালো হয়ে যাবে। হাইপারটেনশনটা যেটা অন্য হরমোনাল কারণ হচ্ছে পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু যদি এগুলো হরমোনাল কারণে না হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে এই প্রেশারটা তার হয়তো বা ভালো হবে না, সারা জীবনই তার হচ্ছে কি তার ওষুধটা খেতে হবে কন্ট্রোল করতে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সে জানে তার হচ্ছে প্রেশার বেশি, তার হচ্ছে হাইপারটেনশনের রোগী, তারপর ওষুধ খায় হচ্ছে প্রায় অর্ধেক রোগী হচ্ছে অনিয়মিত খায়। এবং যারা খায় তাদের ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে 43% হচ্ছে প্রেশার হচ্ছে নিয়ন্ত্রিত থাকে, আর বেশিরভাগই হচ্ছে অনিয়ন্ত্রিত প্রেশার থাকে। তার মানে যেই 50% খাচ্ছেন তারাও অ্যাকচুয়ালি রাইট ভাবে খাচ্ছে না, ঠিক মতো খাচ্ছে না, হয়তো খাচ্ছে মাঝে মাঝে খাচ্ছে, মাঝে মাঝে খাচ্ছে না। ডাক্তারের কাছে যে হতো বা দেখা যাচ্ছে তাদের নিয়মিত যে একটা ফলো আপ আছে, মোটামুটি দেখেন 75% এর মতো রোগী উচ্চ রক্তচাপের অনিয়ন্ত্রিত থেকে যাচ্ছে, নিয়ন্ত্রণে থাকতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি তো ঝুঁকিটা বাড়ছে অন্যান্য রোগের, যেটা আপনি বললেন যে হাইপারটেনশন হলে কিডনি ডিজিজ হতে পারে, হার্টের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা, যে অন্ধ হয়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে করণীয় কি স্যার আপনার কাছে? করণীয় হচ্ছে যে আমরা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ, প্রত্যেকটা ডিজিজ হতো এটা হচ্ছে একটা হচ্ছে লম্বা সময় ধরে চিকিৎসা, রুগীদের জন্য এই চিকিৎসাটা ধরে রাখাও হতো অনেক সময় কষ্ট হচ্ছে, আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে। এটা হচ্ছে এদের হচ্ছে যে হেলথ এডুকেশন, যদি এদের স্বাস্থ্য সম্বন্ধে তাদের হচ্ছে একটা কাউন্সেলিং করার শিক্ষা দেওয়া যে না এই ওষুধটা হচ্ছে আপনাকে এটা খেতেই হবে, এভাবে খেতে হবে। অনেক সময় ওরা মনে করে যে আমি তো ওষুধটা খাচ্ছি,
প্রেশারটা মেপে দেখা গেলো ভালো আছে, তারপর ওষুধটা বন্ধ করে দেয়। আমরা জিজ্ঞাসা করি ওষুধটা কেন বন্ধ করলেন, বলে যে প্রেশার তো আমার ভালোই আছে, আচ্ছা, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আসলে ওষুধটা খাচ্ছে বলেই তো তার প্রেশারটা স্বাভাবিক ছিল। এখন যদি প্রেশার মেপে স্বাভাবিক পায় ওষুধটা বন্ধ করে দেন, তবে কি হবে, আপনার প্রেশারটা তো আবার বেড়ে যাবে। আচ্ছা। তো এই যে দেখুন একবার খাচ্ছে একবার খায় না, তাদের কিন্তু হচ্ছে যে আরো স্ট্রোকের ঝুঁকিটা বাড়ায়। মাঝে মাঝে খাওয়াচ্ছে প্রেশারের ওষুধ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা, মানে কন্ট্রোলে থাকলেও বন্ধ করাটা ডাক্তারের পরামর্শ নিতে, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বা পরিবর্তন করতে হলে, কারণ অনেক সময় দেখা যায় বন্ধ করলো না, ডোজ নিজের মতো কমায় নিল বা বাড়ায় নিল। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বিশেষ করে আমাদের তো ফার্মেসি মানগুলো হচ্ছে যে মেপে দেখে, এরাই দেখা যাচ্ছে অনেক সময় মডিফাই করে দেয়, অনেক সময় এরাই হচ্ছে বলে যে বন্ধ করে দেন, আর খাওয়া কি দরকার। এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে, হয়তো অনেক সময় দেখা যায় ফিনান্সের কারণে তারা কিনতে পারে নাই, এই যে বন্ধ করে দেয়। ওদের আমাদের হেলথ এডুকেশন ওদেরকে আমাদের দিতে হবে যে না, এই হচ্ছে সারা জীবন অসুখ, সারা জীবনই খেতে হবে, ডাক্তারের পরামর্শে আপনি খাবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন, ডাক্তারের কাছে চেক আপ করবেন। এইটা হচ্ছে তার মানে নন কমিউনিকেবল ডিজিজ বিষয়ে যদি আমরা মোটা দাগে একটাই পরামর্শ দিতে পারি, লাইফস্টাইল চেঞ্জ, এবং আমাদের প্রফেশনাল জায়গা থেকে যে কাজটা আমাদের বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে কি হেলথ এডুকেশন। একটা রুগীকে অবশ্যই তার এইরকম বিভিন্ন কমপ্লিকেশন বিষয়ে তাকে অ্যাওয়ার করতে হবে যে আপনার যদি এখন থেকে ওজন না কমাই, এখন থেকে যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখি, তাহলে অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগগুলিতে আক্রান্ত হতে পারে। এবং এই বিষয়ে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে হেলথ এডুকেশন এবং এই অ্যাওয়ারনেস নিয়ে আপনি আমাদেরকে যে গুরুত্ব দিলেন সেই জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।